হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমাদের টপিক হচ্ছে পলিটি। ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রিভিয়াস 20 বছরের মধ্যে যেসব এক্সামগুলো হয়েছে সেখানে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে সেই সব প্রশ্নগুলো আমরা আজকে ডিসকাস করব। কারণ 2 দিন পরেই 29 তারিখে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সাম আছে। সেখানে তোমার 4 থেকে 5টা প্রশ্ন এখান থেকেই পেয়ে যাবে। এবং তাছাড়া ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল রেলের গ্রুপ ডি এগুলোতেও কিন্তু 2 থেকে 3টি করে প্রশ্ন আসবে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে। তাই তোমাদের এখানে সবাইকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে এবং এই প্রশ্নগুলো অনেকবার করে রিপিট হয়েছে, তাই এটা আমি তোমাদের জন্য বানিয়েছি। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, সাংবিধানিক পরিষদ। সাংবিধানিক পরিষদ বলতে এখানে বোঝানো হয়েছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? অস্থায়ী রাষ্ট্রপতি বা অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা, ইনি ছিলেন অস্থায়ী প্রথম। এবং সেকেন্ড প্রশ্ন দেখো, সাংবিধানিক পরিষদের মানে হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির স্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন বা স্থায়ী সভাপতি কে ছিলেন? অ্যান্সার হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নটা 90% এক্সামে বারবার রিপিট হয়েছে। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আমরা সবাই জানি ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। খসড়া কমিটি মনে হচ্ছে ড্রাফটিং কমিটি, ঠিক আছে। সাংবিধানিক পরিষদের আইনগত উপদেষ্টা কে ছিলেন? এই প্রশ্নটাও কিন্তু 4 থেকে 5বার রিপিট হয়েছে। অ্যান্সার হচ্ছে বি.এন. রাও। নেক্সট দেখো, সংবিধান পরিষদের ভারতীয় সংবিধান প্রণয়ন করতে কত সময় লেগেছে? ভারতীয় সংবিধান পুরো টোটালটা তৈরি করতে লেগেছে 2 বছর 11 মাস 18 দিন। এই প্রশ্নটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ভারতবর্ষে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে কবে? মানে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছে? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, তোমরা সবাই জানো 26শে নভেম্বর 1949। এই তারিখে এটা গৃহীত হয়েছে, কিন্তু কার্যকর কবে হয়েছে সেটা দেখো নেক্সট প্রশ্নতে দেওয়া আছে। ভারতবর্ষে ভারতীয় সংবিধান প্রণয়ন করা হয়েছিল কবে? না, এটা কেম ইন্টু ফোর্স প্রণয়ন করা হয়েছিল বা কেম ইন্টু ফোর্স হয়েছিল 26শে জানুয়ারি 1950। তাহলে এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে না। এই দুটো প্রশ্নই, দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন বারবার এক্সামে আসে, ঠিক আছে। হয় প্রথমটা আসবে, নাহলে সেকেন্ডটা আসবে। যে ভারতীয় সংবিধান গৃহীত কবে হয়েছিল? গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। কিন্তু প্রণয়ন করা বা চালু হয়েছিল কবে থেকে বা কেম ইন্টু ফোর্স কবে থেকে হয়েছিল? সেটা হয়েছিল 26শে জানুয়ারি 1950। তাহলে এটা যেন একদম কনফিউজ হয়ে যাবে না। তারপরে দেখো, সংবিধানের পার্ট 3 আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত কি বলা হয়েছে? এখানে কি সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে? সেটা হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকারের সম্বন্ধে পুরো ডিটেলস দেওয়া আছে আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে, ঠিক আছে। এবং অনেক সময় এরকমও আসে যে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত সংবিধানের কোন পার্ট ডিসকাস করা হয়েছে? তাহলে পার্ট 3, এটা মনে রাখবে, পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত, এবং এখানে মৌলিক অধিকারগুলির কথা বলা হয়েছে। তারপরে দেখো, কোন আর্টিকেলে বাক স্বাধীনতার অধিকার বলতে হয়েছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ এর কথা বলা হয়েছে? এটি বলা হয়েছে আর্টিকেল 19, 19তম ধারাতে বা আর্টিকেল 19-এ এই কথাটি বলা হয়েছে অনেকবার। এর সাথে আরেকটা যেটা আছে, এবং এখান থেকে আরেকটা প্রশ্ন যেটা বারবার আসে সেটা হচ্ছে আর্টিকেল 17। আর্টিকেল 17-এ কী বলা হয়েছে? আর্টিকেল 17-এ বলা হয়েছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, মানে হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ, সেটার কথা বলা হয়েছে আর্টিকেল 17-এ। এবং ওই প্রশ্নটাও কিন্তু অনেকবার এক্সামে রিপিট হয়েছে। তাহলে আর্টিকেল 17 এবং আর্টিকেল 19 খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, সম্পত্তির অধিকার কততম সংশোধনে বৈধ করা হয়েছে? না, 44তম সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মানে বৈধ হয়েছে, যেটা আমাদের সবার অধিকার হয়েছে। নেক্সট দেখো, কোন ধারায় প্রেসিডেন্ট নির্বাচনের কথা বলা হয়েছে? আর্টিকেল 55 বা ধারা 55তম ধারাতে প্রেসিডেন্ট নির্বাচনের কথা বলা হয়েছে। নেক্সট দেখো, রাষ্ট্রপতির মেয়াদ কত দিনের? রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছরের। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার প্রক্রিয়া কোন আর্টিকেলে বলা হয়েছে? দেখো, রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানোর জন্য সংসদে এই যে প্রক্রিয়ার মাধ্যমে সরানো হয় রাষ্ট্রপতিকে, যে মানে তার মেয়াদ শেষ হওয়ার আগে, 5 বছর মেয়াদ থাকে, সেই মেয়াদ শেষ হওয়ার আগে যদি তাকে মানে সংসদ মনে করে যে সরিয়ে দেবো, তার পার্লামেন্ট যদি মনে করে সরিয়ে দেবো, তাহলে তাকে এই ইমপিচমেন্ট এই পদ্ধতির মাধ্যমে সরানো যায়। সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে? সেটা হচ্ছে আর্টিকেল 61। আর্টিকেল 61-এ এই রুলটা দেওয়া আছে, ঠিক আছে। আর্টিকেল 61-এ এই কথাটি বলা আছে। কাউন্সিল অফ স্টেট এর প্রাক্তন চেয়ারম্যান কে? সবসময় মনে রাখবে, কাউন্সিল অফ স্টেট এর প্রাক্তন চেয়ারম্যান সবসময় উপরাষ্ট্রপতি হয়, ঠিক আছে। ভাইস প্রেসিডেন্ট সবসময় হয়। তাহলে এই প্রশ্নটাও অনেকবার রিপিট হয়েছে। রাষ্ট্রপতি ও ভাইস প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে
কোনো বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা কার আছে? এই ক্ষমতাটা আছে একমাত্র ভারতের সুপ্রিম কোর্টের। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, কে কে আইন বিষয় নিয়ে ভারত সরকারকে পরামর্শ দিয়েছে বা দেয়? ভারত সরকারকে আইন বিষয়ে পরামর্শ যিনি দেন তিনি হচ্ছেন ভারতের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ইনি হচ্ছেন সবার প্রথমে, তিনি আইন সম্বন্ধীয় সমস্ত পরামর্শ দেন। এই প্রশ্নটা অনেকবার এসছে, তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার যে কোনো এক্সাম যদি পড়ে থাকো। হু ইজ দ্য অথরিটি টু ডিসাইড হোয়েদার দ্য ইন্ট্রোডিউস বিল ইজ এ মানি বিল অর নট? এখানে বলা হয়েছে যে এটা কে এটা ডিসাইড করবে যে যে বিলটা ইন্ট্রোডিউস করা হচ্ছে সেটা মানি বিল না অন্য কোনো বিল। সেটার অধিকার একমাত্র আছে লোকসভার স্পিকারে। সেই একমাত্র নির্ধারিত করবে যে বিলটা মানি বিল মানে হচ্ছে অর্থ বিল না অন্য কোনো বিল। ঠিক আছে। নেক্সট দেখো, মানি বিল কেবলমাত্র লোকসভাতে চালু করা হয়, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে একদম সত্য, মানি বিল একমাত্র লোকসভাতেই দেওয়া হয়। ঠিক আছে, ডিসকাশন করা হয়। নেক্সট দেখো, একটি বিল যা সরকারের আয় ও ব্যয়ের সাথে সম্পর্কিত সেটাকে কি বিল বলা হয়? যে বিলটি সরকারের আয় ও ব্যয়ের সাথে সম্পর্কিত সেটাকে বলা হয় অর্থ বিল বা ফিনান্স বিল। ঠিক আছে। নেক্সট দেখো, রাজ্যসভায় সদস্যবৃন্দ স্থায়ীকাল মানে রাজ্যসভার যারা মেম্বার থাকেন তারা কত বছরের জন্য মেম্বারশিপ পান বা কত বছরের জন্য তারা মেম্বার থাকেন? সেটা হচ্ছে 6 বছর। দেখো, ভারতের রাষ্ট্রপতির কিন্তু 5 বছর, কিন্তু রাজ্যসভার মেম্বারদের থাকে 6 বছর। ঠিক আছে। নেক্সট দেখো, এই প্রশ্নটা গ্র্যাজুয়েশন লেভেলে এক্সামে বারবার দেয়, অনেকজন কনফিউজ হয়ে সবাই 5 বছর অ্যান্সার মেরে দেয়, কিন্তু রাজ্যসভার মেম্বারদের 6 বছর থাকে, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট দরকার। তারপরে দেখো, রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারে রাষ্ট্রপতি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজ্যসভায় টোটাল 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে, বা টোটাল 12 জন ম্যাক্সিমাম। তারপরে দেখো, লোকসভায়, রাজ্যসভায় তো 12 জন হয়ে গেল, লোকসভায় কতজনকে মনোনীত করতে পারে রাষ্ট্রপতি? এটার অ্যান্সার হচ্ছে 2 জন সদস্যকে নিয়োগ করতে পারে, মানে মনোনীত করতে পারে রাষ্ট্রপতি। তাহলে এখানে দেখে নাও, তাহলে টোটাল হচ্ছে রাজ্যসভায় 12 জন এবং লোকসভায় হচ্ছে 2 জনকে। নেক্সট দেখো, সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরকালীন বয়স কত? মানে সুপ্রিম কোর্টের বিচারকরা যারা যখন রিটায়ার্ড নেন তখন তাদের বয়স কত হয়? তখন তাদের বয়স হয় 65। এবং হাইকোর্টের বিচারকদের অবসরের সময় কত? দেখো, হাইকোর্টের বিচারকদের বয়স হচ্ছে 62 বছর। 62 বছরে তারা রিটায়ার নিয়ে নেয় এবং সুপ্রিম কোর্টের বিচারকরা নেন 65 বছর বয়সে। কোন ধারায় জম্মু ও কাশ্মীরের বিশেষ অবস্থা প্রদান করা হয়েছে? দেখো, এই প্রশ্নটা আমরা প্রায় দিন রিপিট করি। অ্যান্সার কী হবে? আর্টিকেল 370, মানে ধারা 370-এ জম্মু ও কাশ্মীরের বিশেষ অবস্থান পেয়েছে, বা জম্মু কাশ্মীরের সম্বন্ধে ডিটেলস ওখানে দেওয়া আছে। তারপরে দেখে নাও, ভারতের কম্পিউটারাল ও অডিটরাল জেনারেল কোন ধারায় ও কার্যবলীর বর্ণনা করা হয়েছে? দেখো, কম্পিউটারাল এবং অডিটরাল জেনারেলের যে ডিটেলস যেখানে দেওয়া আছে সেটা হচ্ছে আর্টিকেল 149, এবং তাদের কার্যাবলী, তাদের যে কী কাজকর্ম করতে হবে বা করবে সেই সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে আর্টিকেল 150-তে। তাহলে এই দুটোর মধ্যে যেন আবার কনফিউজ হয়ে যাবে না। ঠিক আছে, এই প্রশ্নগুলো অনেকবার WBCS-এ এসেছে। নেক্সট দেখো, কোন ধারার সাথে ক্যাগ সংশ্লিষ্ট সংস্থার প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়? তাহলে ক্যাগের সংশ্লিষ্ট সংস্থার প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয় ধারা 151 বা আর্টিকেল 151। ঠিক আছে। নেক্সট দেখো, কোন মাসে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 25শে জানুয়ারি 1950। ঠিক আছে। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে থেকে চালু হয়েছিল? না, 26শে জানুয়ারি 1950। তাহলে এটা যেন কনফিউজ হয়ে যাবে না। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এস রাধাকৃষ্ণন। সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক ছিলেন এম ফাতিমা বিবি। নেক্সট দেখো, কোন বছর প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও অনেকবার এক্সামে রিপিট হয়েছে। তাহলে এটা অ্যান্সার কী হবে? না, 1952 সালে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপরেই দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সমকক্ষ তালিকা বা কনকারেন্ট লিস্ট কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার কাছ থেকে, কনকারেন্ট লিস্ট। এবং এটার জন্য সেপারেট ভিডিও তোমাদের আমি শেয়ার করে দিয়েছিলাম কয়েকদিন আগে, যে কোন দেশের কাছ থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন কী নিয়েছে। ঠিক আছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো ও প্রার্থীদের অনুসরণের জন্য মডেল কোডটি কি নির্দিষ্ট?
এটা কোন মডেল কোডটি কী ছিল, সেটি ছিল জনগণের প্রতিনিধিত্ব আইন 1951 সালে একটি আইন পাস করানো হয়, জনগণের প্রতিনিধিত্ব আইন, সেটা এখানে সেই কোডটি এখানে লাগু থাকে। এটা ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা, তাও দিয়ে দিয়েছি। লোকসভার চেয়ারম্যান কে? লোকসভার চেয়ারম্যান থাকে স্পিকার, লোকসভার চেয়ারম্যান হলেন স্পিকার, এবং রাজ্যসভার চেয়ারম্যান হলেন ভারতের উপরাষ্ট্রপতি। বর্তমান যিনি উপরাষ্ট্রপতি থাকেন তিনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। ঠিক আছে, এটা এই দুটোর মধ্যেও কনফিউজ হয়ে যাবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন এসে থাকে। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগের জন্য কোন ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করা হয়েছে? না, রাষ্ট্রপতি যে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করবে, ঠিক আছে, অ্যাপয়েন্ট করবে, সেটা বলা হয়েছে আর্টিকেল 75-এ। নেক্সট দেখো, ভারতের সংবিধান প্রণয়নে সর্বাধিক গভীর প্রভাব রয়েছে কোথায়? না, ভারতের সংবিধান প্রণয়নে সর্বাধিক গভীর প্রভাব রয়েছে ভারত সরকার আইন 1935 সালে যে আইনটি পাস করা হয়েছিল, ভারত সরকার আইন, সেটাতে এর গভীর প্রভাব রয়েছে। তারপরে দেখো, জাতীয় ঐক্য পরিষদ, ন্যাশনাল ইন্টেগ্রেশন কাউন্সিল, এর চেয়ারম্যান কে? এর চেয়ারম্যান হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী যিনি থাকেন বর্তমান, তিনি হবেন ভারতের জাতীয় ঐক্য পরিষদের চেয়ারম্যান, মানে হচ্ছে ন্যাশনাল ইন্টেগ্রেশন কাউন্সিলের চেয়ারম্যান। কেন্দ্রীয় সরকার মন্ত্রীদের কাউন্সিল অফ মিনিস্ট্রি সমষ্টিগতভাবে দায়ী কার কাছে? না, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা, কাউন্সিল অফ মিনিস্ট্রি বা মন্ত্রীরা যারাই বলবে, তারা সমষ্টিগতভাবে মানে একত্রে দায়ী হচ্ছে লোকসভার কাছে। ঠিক আছে, ভারতে যখন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয় অফিস একযোগে খালি হয়ে পড়ে, তখন কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে? দেখো এখানে বলা হয়েছে, এইটা সবসময় মনে রাখবে, যখন ভারতের রাষ্ট্রপতি তার পদে থাকবে না বা কোনো ছুটিতে গেলেন তিনি, তখন তার দায়িত্ব পালন করবেন যিনি প্রেজেন্ট উপরাষ্ট্রপতি থাকেন, তখন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এবার যখন ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই থাকবে না, দুজনেই মনে করে ছুটিতে গেলেন, তখন তার দায়িত্বকে পালন করবে, তখন দায়িত্ব পালন করবেন ভারতের প্রধান বিচারপতি। ভারতের প্রধান বিচারপতি যিনি থাকবেন, তিনি তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ঠিক আছে, এটা ভুল করবেন একদম। ভারতের সংসদ সদস্যের বেতন ও ভাতা নির্ধারণকারী করে কে? মানে ভারতের সদস্যদের যে বেতন দেওয়া হবে বা ভাতা দেওয়া হবে, সেটা নির্ধারণকারী করে কে? সেটা হচ্ছে পার্লামেন্ট বাই ল। পার্লামেন্টের যে ল আছে সেখানে সেটা নির্ধারিত করা আছে। ব্রিটিশ সরকার ভারতীয় স্বাধীনতা আইন পাস করে কবে? ব্রিটিশ সরকার ভারতীয় স্বাধীনতা আইন পাস করেছিল 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কত? ভারতীয় সংবিধানের বর্তমান, আগে 7টি ছিল, এখন বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 6টি। অনেকবার এই প্রশ্নটা রিপিট হয়েছে। ভারতীয় সংবিধানের টোটাল নাম্বার অফ শিডিউল, টোটাল কতগুলো শিডিউল আছে বর্তমানে? টোটাল শিডিউল আছে 12টি। এবং সংবিধানের কোন ধারায় পঞ্চায়েত রাজকে সংজ্ঞায়িত করা হয়েছে? মানে পঞ্চায়েত রাজ সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে কোন ধারায়? সেটা হচ্ছে আর্টিকেল 243, আর্টিকেল 243-এ এই ফুল ডিটেলসটা দেওয়া আছে পঞ্চায়েতি রাজের সম্বন্ধে। এই প্রশ্নটাও অনেকবার এক্সামে এসেছে। সাংবিধানিক ধারা 343, মানে হচ্ছে আর্টিকেল 343-এর অধীনে ইউনিয়নের আধিকারিক ভাষা কি? মানে আমাদের রাষ্ট্রের আধিকারিক ভাষা কি? আমাদের রাষ্ট্রের আধিকারিক ভাষা হচ্ছে হিন্দি ও ইংলিশ। এটা আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 343-এ। ধারা 336-এ কোন কেন্দ্রীয় সংস্থার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে? আর্টিকেল 336-এ অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়, এদের সম্বন্ধে বিশেষ ব্যবস্থা রয়েছে। কোন সাংবিধানিক ধারা এসসি ও এসটিদের জন্য একটি জাতীয় কমিশনের বিধানকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তাহলে এসসি এবং এসটিদের সম্বন্ধে ফুল ডিটেলস সেটা দেওয়া আছে আর্টিকেল 338। একদম ভুলবে না কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ভারতের স্বাধীনতার আগে দাদরা ও নগর হাভেলি প্রশাসনের নিয়ন্ত্রণাধীন ছিল। মানে যে প্রশাসনের নিয়ন্ত্রণাধীন ছিল ভারতের স্বাধীনতার আগে, সেটা হচ্ছে কাদের অধীনে ছিল? দাদরা ও নগর হাভেলি। সেটা অ্যান্সার হচ্ছে পর্তুগিজদের আন্ডারে ছিল দাদরা ও নগর হাভেলি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক বরাদ্দ কে নির্ধারণ করে? যে আমরা যেমন কংগ্রেস, টিএমসি, এইসব যেসব পলিটিক্যাল পার্টি রয়েছে, এদের দেখবে একটা করে তো লোগো আছে, সেই লোগোটা কেন নির্ধারিত করা হয়েছে বা কে মানে ওটা নির্ধারিত করতে বলেছে? সেটা নির্ধারিত করতে বলেছে নির্বাচন কমিশন। ঠিক আছে, যারা নির্বাচন করায় সেই নির্বাচন কমিশন, তারাই কিন্তু এই প্রতীকগুলো বরাদ্দ করেছে। মানে প্রতীক থাকতেই হবে, নাহলে চিনবে কী করে, সেই রকম ব্যাপার। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অনুমোদন দেওয়ার ক্ষমতা কার আছে? না, যে কোনো রাজ্যে যে রাষ্ট্রপতি ক্ষমতা দেওয়ার ক্ষমতা একমাত্র আছে সংসদের।
ঠিক আছে, তাহলে টোটাল আজকে আমরা 50টা প্রশ্ন ডিসকাস করলাম এবং এই সবগুলো প্রশ্নই কিন্তু বিভিন্ন এক্সামে কখনো না কখনো এসছে লাস্ট 20 বছরের মধ্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে, এবং তোমাদের যদি মনে হয় কোনো কোশ্চেনের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে। এবং তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব ইজিলি দেখতে পাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।